নমস্কার, আমি ডক্টর মৃণাল ব্যানার্জি। আজকে একটা নতুন এপিসোড নিয়ে এলাম হাঁটু ব্যথা সংক্রান্ত। আমার এ বিষয়ে যে পুরনো ভিডিওগুলো আছে তাতে আপনাদের বেশ কিছু এনকোয়ারি পেয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রাথমিক স্তরে হাঁটু ব্যথার থেকে কিভাবে নিরাময় সম্ভব ওষুধপত্র ব্যবহার না করে। এ বিষয়ে আমি যে ৩-৪টে কথা বলবো, সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে হয়তো এই সমস্যার থেকে আপনারা একটা দীর্ঘকালীন মুক্তি পেতে পারেন বা এই সমস্যা আপনারা এড়িয়ে যেতে পারেন। প্রাথমিক স্তরেই যদি আপনারা কিছু নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলেন, তাহলে এই সমস্যার থেকে আপনারা অচিরেই নিরাময় পেতে পারেন। প্রাথমিকভাবে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে ওজন মেনটেন রাখা। আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট হাইট অনুযায়ী নির্দিষ্ট ওজন হওয়া কাম্য। যদি তার থেকে অনেক বেশি থাকে বা বিএমআই যদি দেখা যাচ্ছে ৩০-এর ওপর হয়ে গেছে, সেটি হাঁটু ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ। সুতরাং প্রথম যে নিয়মটি মানতে হবে সেটি হচ্ছে ওজনটাকে কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয়ত, আফটার দ্য এজ অফ 40 নিয়মিত বডি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর লেভেল চেক করতে হবে। যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের লেভেল কম থাকছে, তাহলে তার সাপ্লিমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের রক্ত পরীক্ষার মাধ্যমেই আপনারা এই বিষয়টা জানতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল এরাতে কিন্তু এই সমস্যাটির জন্য অনেক মহিলারাই হাঁটু ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগতে আরম্ভ করেন। প্রাথমিকভাবে জিনিসটাকে কেয়ার না নেওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে এটি তীব্র আকার নেয়, যখন ওষুধপত্র ছাড়া আর কোনো উপায় থাকে না। তো প্রথমেই কিন্তু আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সজাগ হতে হবে। যখনই মেনোপজাল টাইম আসছে, দেখা যাচ্ছে ওজনটা বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং নিয়মিত ক্যালসিয়াম লেভেল বা ভিটামিন ডি এর লেভেলটা চেক করতে হবে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে রক্তাল্পতাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে এবং ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হয়। এছাড়া এর পরে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্টিলেজ হেলথ, মানে হাঁটুতে যে তরুণাস্থি থাকে, এই তরুণাস্থির হেলথ কিন্তু মেনটেন রাখাটা খুব দরকার। এর জন্য কিছু ভালো এক্সারসাইজ করতে হবে। কিছু ভালো ভালো এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার হ্যামস্ট্রিং মাসেলকে যদি স্ট্রেংথ বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কার্টিলেজেরও হেলথ ভালো থাকে। যদি কোনো আঘাতজনিত সমস্যার জন্য এই ব্যথা শুরু হয়, তাহলে তার ট্রিটমেন্ট করাটা একদম আর্লি স্টেজে দরকার, যাতে কার্টিলেজের ক্ষয় অতিরিক্ত না হয়। এছাড়া আরেকটি জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সুষম আহার। সুষম আহার কিন্তু আপনাদের বডির ক্যালসিয়াম লেভেলকেও খুব ভালোভাবে মেনটেন রাখতে হেল্প করে এবং ভিটামিন ডি এর লেভেলকেও খুব ভালোভাবে মেনটেন রাখতে হেল্প করে। হ্যাঁ, অতিরিক্ত ফ্যাটজনিত খাবারের মাধ্যমে কিন্তু আমরা এক্সট্রা ক্যালোরি যে ইনটেক করি, তার ফলে ওজনটা যেহেতু বেড়ে যায়, এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে মানতে হবে এবং একটা সুষম আহার খুব দরকার। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই রকম স্টেজে আফটার দ্য এজ অফ 40 আমরা যদি প্রপার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মেনটেন করতে পারি, যদি রেগুলার সকালে আমরা মর্নিং ওয়াক করতে পারি, মর্নিং ওয়াকটা যেন ব্রিস্ক ওয়াক হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেটা হাঁটুর জন্য খুব ভালো। সাইক্লিং, সুইমিং হাঁটু কার্টিলেজকে স্ট্রেনথেন করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক একটি ব্যায়াম। এবং আমরা যদি সকলে এটা করতে পারি এবং নির্দিষ্ট পরিমাণে সুষম আহার গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আশা করি এই ভিডিওতে আপনারা ইনিশিয়াল স্টেজে হাঁটু ব্যথার জন্য কিছু কার্যকরী টিপস পেলেন। এই জাতীয় যদি আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে, আপনারা যদি করেন, আমরা আপনাদেরকে অ্যাকর্ডিংলি গাইড করতে পারবো। ভালো থাকবেন। পরের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরও বেশ কিছু আলোচনা করব। ধন্যবাদ।